সাদাসিধে মানুষের চোখ, এই দূরবীন। ভাবাবন্ধন নাটকে হেমা নামে ছোট্ট মেয়েটি অভিনয় করেছিলেন লতিকা চরিত্রে। বাবা দীননাথ মঙ্গেশকরের নাটকে অভিনয়ের পর মঙ্গেশকর পরিবারের বড় কন্যার নাম বদলে হয়ে যায় লতা। আগামী 28শে সেপ্টেম্বর এই সুর সম্রাজ্ঞীর জন্মদিন। লতা মঙ্গেশকর শুধুমাত্র যে লেজেন্ড বা সুর সম্রাজ্ঞী তাই নয়, তিনি সাক্ষাৎ সরস্বতী। আর আজকে যার কাছে আমরা এসেছি, তিনি তৈরি করেছেন এই সরস্বতীর একটা আস্ত মন্দির, একটা সংগ্রহশালা। আজকে আমাদের গেস্ট স্নেহাশিস দা, স্নেহাশিস চ্যাটার্জি। নমস্কার স্নেহাশিস। নমস্কার সবাইকে। তোমাকে ধন্যবাদ জানাই। শ্রীরামপুরে তুমি থাকো না, আমাদের এখানে আসার সুযোগ দিলে, ফোন করলাম এক ডাকে আমাদের আসতে বললে এই সংগ্রহশালাতে। তোমার বাড়ি দমদমে, সেই জন্য ধন্যবাদ। আর এরকম একটা বিষয় নিয়ে তোমার কাছে আসতে পেরেছি, তার জন্য আমরা সবাই তোমার কাছে কৃতজ্ঞ। না, ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে এই কারণে যে দেখো, এই যে আমি এত বছর ধরে মানে তিল করে লতাজিকে নিয়ে যেভাবে আমি একটা স্বপ্ন দেখে এই যে আর্কাইভটা করেছি, আমার তো নিজের একটাই ভালো লাগা যে সকলে এখানে আসবে, এখানে এলে আর কিছু হোক আর না হোক, বিষয়টা তো লতা মঙ্গেশকর আমার ভালো লাগার বিষয় নিয়ে। সুতরাং তোমরা যে এসছো, তোমরা আরো মানুষ আসবে, এই যারা এই অনুষ্ঠান দেখবে তাদের কাছে আরো মানুষের কাছে পৌঁছবে, তারাও উৎসাহ নিয়ে আমার এখানে আসবে। এটাই তো আমার মানে চাহিদা যে আপনারা সবাই আসুন। সুতরাং মানে তোমরা এসছো, আমার খুব আনন্দ লাগছে, আর কিছুই না। খুব ভালো লাগছে। এই যে তুমি বললে লতাজির প্রসঙ্গ, ওটা পৃথিবী জুড়ে ওনার ফ্যান, হাজার হাজার ফ্যান ভক্ত রয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি। তো সবার তো আর ওনার মন্দির বা সংগ্রহশালা তৈরি করার ইচ্ছে বা সময় হয়নি। তো তোমার এরকম একটা ইচ্ছে হলো কেন? আসলে কি হয়েছিল, আমি যখন কলেজ স্টুডেন্ট, সেই সময়ে রফি সাহেব মারা গেলেন। এখন এই খুব ছোটবেলা থেকে যে কোনো কারণেই হোক, সংখ্যাতত্ত্বের উপরে আমার একটা দুর্বলতা ছিল। তো রফি সাহেব মারা যাওয়ার পরে বিভিন্ন পত্রপত্রিকায় রফি সাহেবকে নিয়ে বহু লেখালেখি বেরোলো, এবং তাতে দেখলাম যে বেশ ভালো ভালো কিছু পত্রপত্রিকায় তার গানের সংখ্যা নিয়ে নানানজন নানান কিছু লিখেছেন। তো এই যে সংখ্যাটা নেয় না, এই সংখ্যাটা আমার খুব স্ট্রাইক করলো যে তাহলে অ্যাকচুয়াল সংখ্যাটা কত, 25,000 না 22,000 না 26,000, মোহাম্মদ রফি গেয়েছেন কত গান। তো আমার মনে হলো যে তাহলে এমন একজন শিল্পীকে নিয়ে এই কাজটা করা যায়, মানে যে কোনো শিল্পীকে নিয়ে করা উচিত, করা যেতেই পারে। আর আমাদের পারিবারিক দিক থেকে লতা মঙ্গেশকর ছিলেন সবার একটা খুব কমন ফেভারিট শিল্পী। আমার মা খুব ভালো গান গাইতেন, বাবা গান গাইতেন, তবলা বাজাতেন। আমি ছোটবেলা থেকে প্র্যাকটিক্যালি ওই গানের পরিবেশেই মানুষ। এবং মানে আজকে এই কথা বলতে গিয়ে একটা অদ্ভুত জিনিস আমাদের শেয়ার করছি। বাবা আমাকে এইভাবে ছোটবেলায় ঘুম পাড়াতেন, এবং বিশ্বাস করো সেই ঘুম পাড়ানোর গানটা ছিল বরসাতের বরসাত মে হামসে মিলে তুম সজন তুমসে মিলে হাম বরসাত মে তাকদিনা দিন। এই যে তাকদিনা দিনটা বলতেন, তাতে আমার মজা লাগতো এবং আমি ঘুমোতাম সেই থেকে লতা মঙ্গেশকর। সুতরাং আমার মনে হয় সেই গান আমাকে ওই ভেতরে ইনজেক্ট করে দেওয়া হয়েছিল যে তোমাকে লতা মঙ্গেশকরই শুনতে হবে। তারপর থেকে এই চলে যাচ্ছে। তারপর থেকে মনে হয়েছিল যে তাহলে ঠিক আছে, কলেজ পড়তে পড়তে মনে হলো যে আমি এবার সংখ্যাতত্ত্ব সব শুরু করি। বিভিন্ন জায়গা থেকে লিরিক্সগুলো লেখা শুরু করলাম, ইনফরমেশন নেওয়া শুরু করলাম। সেটা কিন্তু জানো তো খুব একটা মানে খেলার ছলে ছিল, খুব যে একটা মানে খুব সিরিয়াস ওয়েতে ছিলাম তা কিন্তু নয়। 82 থেকে 90 এইটা আমি যেখান থেকে যা পেয়েছি সব লিখে রাখতাম, খুব যে সিরিয়াস ওয়েতে কাজ করেছিলাম তাও নয়। 90 সালে আমার একটা পত্রপত্রিকায় আমি একজনের নাম পেলাম, তার নাম সুরাজলাল মুখোপাধ্যায়। তিনি দমদমে থাকতেন, রেডিও গলিতে। সেই সুবাদে আমি চলে গেলাম ওনার কাছে। এই শুরু হলো আমার সিস্টেমেটিক কাজ। ধরে নাও এখন তো লতাজি সম্পর্কে জানার জন্য বা যে কোনো শিল্পী সম্পর্কে জানার জন্য আমাদের হাতের সামনে ইন্টারনেট রয়েছে, গুগল রয়েছে, ইউটিউব রয়েছে, ফেসবুক রয়েছে, এইগুলো রয়েছে। তখন তো এসব কিছুই নেই, তুমি এগুলো কি করে করতাম? মানে কি, দেখো 82 থেকে 90 এই যে সময়টা, এটা খুব একটা প্রয়োজন হয়নি। কিন্তু যখন 90 সাল থেকে আমি হারুদার কাছে, উনি হারুবাবু বলে বেশি পরিচিত ছিলেন, তো হারুদার কাছে যখন আমি এই কাজটা শুরু করলাম, এবং 97-তে আমার প্রথম বই বেরোলো বইমেলাতে, লতা গীত কোষ নামে, বাংলা গানের সমস্ত ইনফরমেশন নিয়ে। তারপর কি হলো, আমি তখন ভেবেছিলাম যে লতা মঙ্গেশকর যত ভাষায় যত গান করেছেন তার একটা এনসাইক্লোপিডিয়া বা ডিসকোগ্রাফি যাই বলো না কেন, সেটা আমি তৈরি করব।
এখন বাঙালি হিসেবে, পশ্চিমবঙ্গবাসী হিসেবে বাংলা গানের কাজ করাটা অন্য ভাষার থেকে অনেক সোজা ছিল, কোনো সন্দেহ নেই। তার কারণ বাংলা গান আমাদের এখানে পাওয়া যায়, বাইরে কোথাও পাওয়া যায় না। কিন্তু যখন আমি বাইরের গান কাজ করা শুরু করলাম, তখন কিন্তু আমাকে পশ্চিমবঙ্গ থেকে বাইরে বেরোতে হলো। তখন সমস্যা হচ্ছিল একটাই, এবং ইনফরমেশন জোগাড় করার একটাই মাত্র উপায় ছিল, সেটা হচ্ছে চিঠি। সেই ঠিকানা জোগাড় করা, তাকে চিঠি লেখা। এবং এমনও হয়েছে যে ধরো কোনো একটা গানের ইনফরমেশন আমি তাকে চেয়ে পাঠালাম, তিনি 15 দিন পর যখন চিঠি পাঠালেন যে তিনি সেটা জানেন না, তারপর নতুন লোক খুঁজতে তারপর নতুন লোক খুঁজতে হয়েছে। এই করেই কাজ এগিয়েছে। মানে তোমাদের কাছে এখন এটা মানে শুধু অসম্ভব না, মানে তোমরা ভাবতে পারবে না যে কি কঠিন কাজ ছিল যখন ইন্টারনেট ছিল না। অসম্ভব একটা কাজ, মানে কঠিন কাজ ছিল। সেগুলো তোমরা পেতে কি করে? তুমি ধরো উনি তো দক্ষিণ ভারতীয় প্রচুর গান গেয়েছেন বিভিন্ন ভাষায়, মারাঠি গান গেয়েছেন, আবার নর্থ ইন্ডিয়ারও বিভিন্ন ভাষায় গান গেয়েছেন, তো সেগুলো পেতে কি করে তুমি? আমি কাজ করতে করতে দেখলাম যে লতাজি 38টা ভাষায় গান করেছেন। 38টা। প্রসঙ্গক্রমে এখনই জানিয়ে রাখি, 33টা ভাষার গানের অডিও আমার নিজের সংগ্রহে আছে। ঠিক আছে, 5টা ভাষার গান এখনো পাইনি। আমি 5টা ভাষার গান এখনই বলে দিচ্ছি। একটা হচ্ছে কাশ্মীরি, 2 হচ্ছে ল্যাটিন, 3 হচ্ছে রাশিয়ান, 4 হচ্ছে ফিজি, এবং 5ম হচ্ছে ডাচ। লতাজি এইসব ভাষায় গেয়েছেন, গান গেয়েছেন। ঠিক আছে, এই 5টা গানের অডিও আমার কাছে নেই। বাকি যে 33টা ভাষার গান আমার নিজের সংগ্রহে আছে এবং এই আর্কাইভে আছে। কি কি ভাষা সেগুলো? শুধু বিশাল 33টা ভাষা, মানে তো বিশাল গান, বিশাল। মানে এবিসিডি মানে সমস্ত ভাষায় গিয়েছেন। তুমি কোনটা বলবে না, সব ভাষায়। তুমি যে ভাষায় বলবে সেই ভাষাতে গান গিয়েছেন। ধরো ছত্তিশগড়ি গিয়েছেন, ঠিক আছে, আপনি এই ডোগরিতে গিয়েছেন, তারপরে সিলোনিজে গিয়েছেন, মানে শ্রীলঙ্কার ভাষায় গিয়েছেন, মালয়েশিয়ান ভাষায় গিয়েছেন, সেগুলো আমার কাছে আছে। এই যে আমি 5টা ভাষার কথা বললাম, কাশ্মীরি গান, ল্যাটিন, রাশিয়ান, ফিজি এবং ডাচ, এই 5টা ভাষার অডিও আমি এখনো জোগাড় করতে পারিনি, অবশ্যই খুঁজে চলেছি। কাশ্মীরি গানটা আমি যতদূর শুনেছি উনি রেডিও স্টেশনে গিয়েছিলেন, মানে রেডিওর গান ছিল, এবং সেটা যতদূর আমি জানি বিফোর ইন্ডিপেন্ডেন্স। সেই গান পাওয়াটা খুবই মুশকিল। আর পরবর্তী যে আরও যে 4টে ভাষা, ল্যাটিন, ফিজি, ডাচ এবং রাশিয়ান, এগুলো সবই ওনার কনসার্টে গাওয়া, যে কারণে আমার মনে হয় এই গানগুলো জোগাড় করা এতটা কঠিন হয়ে পড়েছে। ওখানে কনসার্ট করতে গিয়ে ওই ভাষায় গিয়েছি। ওই ভাষায় গিয়েছি। আমি যে 15 খণ্ডে লতা গীত কোষ করেছি, তার মধ্যে এই 4টে আমি একটু আলাদা করে বলতে চাইছি। এটা হচ্ছে এই যে বইটা, এটা হচ্ছে লতা মঙ্গেশকরের বাংলা গান, পুরো বাংলা গান নিয়ে সবটা আছে। এটাতে ভূমিকা লিখেছিলেন সবিতা চৌধুরী, এবং এখানে লতা মঙ্গেশকর যত বাংলা গান গেয়েছেন তার ডিটেলস এখানে আছে, মানে গানের ইনফরমেশন আছে, ফুল লিরিক্স আছে, এবং গানের মাথায় লেখা আছে কোনটা কোন তালে। আচ্ছা, এই বইটা হচ্ছে লতাজি যত হিন্দি নন ফিল্ম গান গেয়েছেন তার ডেটাবেস, তাকে নিয়ে এই সব, এটা হচ্ছে তার নন ফিল্ম গান, মানে হিন্দি নন ফিল্ম গান। এইটা একটা ইন্টারেস্টিং বই। এই বইটা হচ্ছে লতাজির যাবতীয় মারাঠি গানের সংগ্রহ। এই মারাঠি গানের সংগ্রহটা হচ্ছে, এবং এই যে ছবিটা, এইটা হচ্ছে লতাজি 1943-তে যে সিনেমা করেছিল, অভিনয় করেছিলেন মাজেবাল, সেই মাজেবালের ক্যারেক্টার, এটা লতা মঙ্গেশকর। এবং এই বইটাই লতাজিকে আমি ওনার লাস্ট বার্থডেতে গিফট করেছিলাম, 2021-এর যে জন্মদিন গেলেন সেই সময় উনি আমাকে অ্যাকচুয়ালি 2002-এ জানতে চেয়েছিলেন যে মারাঠি গানে কাজ করছি কিনা, তো সেটা বলেছিলাম। এবং এর ব্যাকেও এই যে রেকর্ডের ছবিটা আছে, এই রেকর্ডের ছবিটা হচ্ছে ওনার প্রথম গাওয়া গানের রেকর্ড। আমি এটাও বইয়ের ব্যাক কভারে দেওয়ার চেষ্টা করেছি। এবং এইটা হচ্ছে সেই ফিল্মের বুকলেট, সেই ফিল্মের বুকলেট। আর এইটাই হচ্ছে সেই লাস্ট ভলিউমটা, যেখানে 28টা ভাষার গানের ইনফরমেশন আছে, এবং এটাতে ভূমিকা লিখেছিলেন উষা মঙ্গেশকর। ছবিও রয়েছে। হ্যাঁ, এটা লতাজি উষাজির একসঙ্গে কনসার্টের ছবি। ওই কারণেই এটাকে দিয়েছি, এই কারণে যাতে উষাজিকেও এখানে ফোকাসে আনা হচ্ছে যে উষাজি ভূমিকা লিখেছে। এইভাবে আমি এই জন্য এই 4টে বইয়ের কথা আলাদা করে বললাম। চলো এবার তোমার সংগ্রহশালা একটু ঘুরে দেখি। চলো।
অনেকে আমাকে এই প্রশ্ন করেন যে এই আর্কাইভে এসে আমরা কি দেখতে পাবো বা নতুনত্ব কি আছে, কেন আর্কাইভে আসবো। আমি তাদের জন্য একটা ছোট্ট স্যাম্পল দিচ্ছি যে কেন আর্কাইভ। সেটা হচ্ছে, আমরা জানি যে অনুসন্ধান খুব জনপ্রিয় একটি বাংলা ফিল্ম ছিল। তো সেই অনুসন্ধানের যে এলপি রেকর্ডে গান বেরিয়েছিল, সেই এলপি রেকর্ড বেরিয়েছিল দুটো কালারে, এবং তার কভার হয়েছিল দুটো কালারে, দুটো আলাদা করে ভাবে। তো আমি সেটা একটু আপনাদের দেখাচ্ছি। এই যে অনুসন্ধান, এই অনুসন্ধানের কভার এবং রেকর্ড, দেখুন রেকর্ডের রংটা কালো, যেটা সাধারণত আমরা রেকর্ড দেখে থাকি। এবার আমরা যদি এই রেকর্ডটাকে দেখি, এই রেকর্ডের কাভারও এক, আগের যেমন কাভার ছিল, কিন্তু রেকর্ডটা ছিল এরকম কালার্ড, লাল। এইটা একটু দুষ্প্রাপ্য, খুব একটা দেখা যায় না। আর এবারে আমি আরেকটি জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে, এটাকে একসঙ্গে পাশাপাশি রাখি তাহলে বোঝা যাবে। এই রেকর্ডের কাভার এবং এই রেকর্ডের কাভার কিন্তু এক নয়। দেখুন এই রেকর্ডের কাভার আর এই রেকর্ডের কাভার দুটো আলাদা, একই অনুসন্ধান, কিন্তু এই রেকর্ডের কাভার আর এই রেকর্ডের কাভার এক নয়। সুতরাং এই যে এত কিছুর যে কম্বিনেশন, সেটাই কিন্তু আর্কাইভে না এলে আপনাদের এক জায়গায় পাওয়া খুব মুশকিল। আমি আরেকটা জিনিসও এই প্রসঙ্গে বলে রাখতে পারি, সেটা হচ্ছে মণিহার বাঘিনীর এলপি বেরিয়েছিল। সেই মণিহার বাঘিনীর এলপির কভার হয়েছিল 3টে কালারে, সেইও সংগ্রহ আমার সংগ্রহে আছে। স্নেহাশিস দা, বুকলেট ঘাটতে ঘাটতে এটা একটা পেলাম, এটা কোন ভাষার বুকলেট? এটা হচ্ছে মালায়ালাম ভাষার বুকলেট। ফিল্মের নাম ছিল নেল্লু। এটা সলিল চৌধুরীর মিউজিক ছিল, এবং এখানে ওই সন্ধ্যা মুখার্জিকে দিয়ে সন্ধ্যা মুখার্জি দিয়ে আমাদের সলিল চৌধুরী যে গানটা গাইয়েছিলেন, সজনী গো সজনী দিন রজনী কাটে না, সজনী গো সজনী দিন রজনী কাটে না, তারই একটা মালায়ালাম ভার্সন ছিল এই নেল্লু ছবিতে। সেটা হচ্ছে কাদলি চেন কাদলি কেন কাদলি পুয়েনু দ্রাবিড়ির পুমেদমেল্লুড়ু পেঙ্কু বেরু পুকারা, হয়তো এরকম আর কি, এটা কিছু গেয়ে দিলাম, কিন্তু সুরটা এটাই ছিল যে সজনী গো সজনী দিন রজনী কাটে না। সেই সুরে লতাজি গিয়েছিলেন এই নেল্লু ছবিতে মালায়ালাম ভাষায়, যার সুরকার ছিলেন সলিল চৌধুরী। একটা গানই ছিল না, লতাজির একটা মালায়ালাম ফিল্মে ওই একটা গানই ছিল, একটাই মালায়ালাম গান গেয়েছেন, এবং সেটা নেল্লু ফিল্মে সলিল চৌধুরীর সুরের ওপরে। এই যে রেকর্ডটা আপনারা দেখছেন, এই রেকর্ডটা বেরিয়েছিল রাশিয়া থেকে, যদিও এতে হিন্দি গান আছে, কিন্তু রেকর্ডটা বেরিয়েছিল রাশিয়া থেকে, যে কারণে এই কভার আমরা বুঝতে পারছি না। এবং এই হচ্ছে রেকর্ডে হিন্দি গান, কিন্তু রেকর্ডের ভাষা যা লেখা আছে সেটা আমাদের পড়ার কোনো উপায় নেই, সেটা রাশিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা আছে, এমনকি লতা মঙ্গেশকরের নামটাও রাশিয়ান ভাষায় লেখা আছে। মানে লতা মঙ্গেশকরের শিল্পী তারা সারা পৃথিবী তাকে কিভাবে মানে ভাবে, সেটা আমি একটা উদাহরণ দিচ্ছি। বিদেশের বহু কোম্পানি এই লতা মঙ্গেশকরের গানের রেকর্ড বার করছে, জানো? আমার কাছে ফ্রান্সের রেকর্ড আছে, রাশিয়ান রেকর্ড আছে, ইসরায়েলের রেকর্ড আছে, তারপরে পাকিস্তান তো আছে, পাকিস্তানে বহু রেকর্ড বেরিয়েছে। এগুলো আমি সব মানে দেখাবো, স্যাম্পল দেখাবো যেগুলো কীভাবে কোন রেকর্ডগুলো বেরিয়েছে, এবং তাতে বুঝতে পারবে যে লতা মঙ্গেশকরকে আমরা
মানে কোন মাপে তারা ভাবতেন, মানে হিন্দি গান কিন্তু বেরিয়েছে বিদেশ থেকে সেসব রেকর্ড। বাবু, তুমি একজন গানের মানুষ না হলে এগুলো বের করা আরো কঠিন হতো। না, গানের মানুষ হয়ে একটা সুবিধা হয়েছে কি জানো তো, তাই বলছি। সেটা হচ্ছে বের করার থেকে বড় কথা হচ্ছে আমি যখন এই প্রজেক্টটা শুরু করলাম, ইনফরমেশন তো দিয়েছি বইতে, প্লাস ধরো প্রত্যেকটা গানের ফুল টেক্সট দেওয়া আছে এবং গানগুলোর মাথায় লেখা আছে কোন গানটা কোন তালে। এইটা আমার পক্ষে সুবিধা হয়েছে গানটা বুঝতাম বলে। তো তোমার গানের শুরুটা কিভাবে শেখাটা? আমার গানের শুরু তো ধরো মা তো গান জানতেন, তো ন্যাচারালি আমার হাতে করেই মায়ের কাছে, মানে সারেগামাটা মায়ের কাছে। মা প্রসাদ সেনের ছাত্রী ছিলেন। তো তারপরে আমাদের ওখানে যিনি মাস্টারমশাই ছিলেন গৌর দাস, তার কাছে হাতে করি মানে বেশ কিছুদিন গান শেখা। এখানে আমি একটা কণিকা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখতে পাচ্ছি। সেটা তো অনেক পরে, অনেক পরে ওনার কাছে শেখার আমার সৌভাগ্য হয়েছিল। তো বেশি দিন নয়, কিন্তু যেহেতু শান্তিনিকেতনে থাকতাম প্রায়ই যেতাম ওনার কাছে। গোড়াদা হারমোনিয়াম বাজাতেন, মূর্তি গান গাইতেন। তারপরে নীলমা সেনের কাছেও শেখার সৌভাগ্য হয়েছিল। এমনকি শুধু তাই না, শান্তিদেব ঘোষ, মানে আমরা তো সবাই ওখানে দাদা বলে পরিচিত, বয়স যাই হোক না কেন। তো শান্তিদা সঙ্গীত ভবনের ঠিক পেছন দিকটা থাকতেন, মানে অন্যদিকে রাস্তায়। তো শান্তিদার কাছে যদি ক্লাস না থাকতো সঙ্গীত ভবনে, শান্তিদার বাড়িতে গিয়ে উনি একটা ইজি চেয়ারে বসে থাকতেন। তো তার খুব সুন্দর একটা লন ছিল, সেই লনে বসতাম, গিয়ে বলতাম শান্তিদা কৃষ্ণকলি শুনবো। বহুবার কৃষ্ণকলি শুনেছি, প্রতিবারই মনে হচ্ছে এই কৃষ্ণকলিটা আগের মতো নয়। মানে এগুলো কিন্তু শেখাই না, তাই না? আমরা যতবার, ধরো তুমিও তো গানের মানুষ, এই যে যতবার আমরা যত গান শুনবো তত কিন্তু আমরা নতুন করে শিখবো, নতুন নতুন রাস্তা নতুন নতুন শিখবোই অবশ্যই। এটাও কিন্তু আমাদের একটা নতুন ভাবে শেখা। আচ্ছা, এইসব গান, লতাজির এত গান সংগ্রহ করার পর যখন তুমি সামনাসামনি ওনার কাছে গেলে, সেই এক্সপিরিয়েন্সটা কিরকম? এখনো খুব স্বপ্ন মনে হয়, জানো তো, যে তুমি আমাকে প্রশ্ন করছো, এখনো খালি মনে হয় যে এটা সত্যি ঘটেছিল। তো 97 তো ওনার সঙ্গে আমার প্রথম দেখা হয়, যেবার উনি সল্টলেক স্টেডিয়ামে এলেন, ঠিক আছে? তো আমার সঙ্গে এই কর্মসূত্রে, মানে আমার এই কাজকর্মের সূত্রে হরিশ ভিমানির সঙ্গে চিঠিপত্রে যোগাযোগ ছিল। ওই যে বললাম চিঠি ছাড়া কোনো উপায় ছিল না। তো আমি হরিশকে একটা ফ্যাক্স করলাম, তখন ফ্যাক্স এসে গেছে, ফ্যাক্স করলাম 97। ন্যাচারালি আরেকটু উন্নত হয়েছে আমার ব্যাপারগুলো। তো আপনি এরকম সল্টলেকে আসছেন, আমি দিদির সঙ্গে একটু মিট করতে চাইছি। তো উনি আমাকে খুব একটা না, গুরুত্ব ঠিক না, মানে পারবেন এমন কিছু বললেন না, মানে আমি খুব বুঝলাম না যে উনি পারবেন। তো যাই হোক, আমি টিকিট কেটে অনুষ্ঠান দেখতে গেছিলাম, কিন্তু অনুষ্ঠান দেখতে গিয়ে মনে হলো যেভাবেই হোক লতাজিকে মিট করতে হবে, ঠিক আছে? তো আমি, আমার কাছে একটা ভিআইপি কার্ড ছিল, তো ভিআইপি কার্ডে ভেতরে ঢুকছি, দেখছি আদিনাথ মঙ্গেশকর ওখানে ঘুরছেন। তো আমি গিয়ে আদিনাথজিকে বললাম যে ওই বাংলায় আমি খুব খুব বাজে হিন্দি বলি, ঠিক আছে? তো আদিনাথজিকে ওই হিন্দি ইংরেজি সব মিলিয়ে মিশিয়ে বললাম, তাদের বোঝালাম যে আমি দিদির সঙ্গে একটু মিট করতে চাই, আমি দিদিকে নিয়ে কাজ করছি, ইত্যাদি ইত্যাদি। তাই বলে আইয়ে। এবার আইয়ে তো উনি বললেন, এবার তো পুলিশ তো ব্যারিকেড করে দিয়েছে একদম, সেই ব্যাটন নিয়ে ঢুকতে দেবেন কেন? তো আমি যত বলছি আমার কোনো ডাকছে না, বলছে না কেউ ডাকছে না। যাই হোক, তাকে জোর করেই ভেতরে ঢুকলাম। ঢোকার পরে তো আমি এত সব পরিশ্রম কাণ্ড কারখানা করে, মানে এত সংগ্রাম করে প্র্যাকটিক্যালি, ঠিক যখন আমি নিজেকে সম্বিত ফিরে পেলাম, দেখলাম সোফাতে লতাজি বসে আছেন, আমাকে বললেন নমস্তে। এবার বুঝতেই পারছো, হ্যাঁ, যে কাটা দিচ্ছে বলতে গিয়ে, যে সামনে লতাজি, মানে যাকে আমি ভাবছি যে কোনোদিন মিট করতে পারবো না, তিনি আমার সামনে বসে আছেন। তো আমি যথারীতি প্রণাম করলাম। তো যথারীতি আমি একটুখানি কথাবার্তা বললাম, হরিশজি আমাকে এসে इंट्रोड्यूस করে দিলেন যে ইউ বাঙালি বাবু হ্যাঁ जिनके बारे में मैं आपको बोले थे। তো উনি বলেন ও আচ্ছা আচ্ছা, এটা বললেন। তারপরে আমি বললাম দিদি একটা অটোগ্রাফ। উনি আমাকে একটা অটোগ্রাফ দিলেন, টু স্নেহাশিস লতা মঙ্গেশকর ইত্যাদি। তাই বললাম দিদি আমি তো আপনার উপরে এরকম কাজ করছি, তো আপনি আমার এই কাজটা নিয়ে যদি কিছু লিখে দেন। উনি লিখলেন মেরি বহুত বহুত শুভকামনায়, আমার লিখলেন, ঠিক আছে? এরপর যেটা উনি করলেন সেটা হচ্ছে একটা আমার ওই কার্ড, ওই ডায়েরিতেই একটা পেছন দিকে একটা ফোন নাম্বার দিয়ে বললেন ইয়ে কিসি কো মত দেনা। ওই নাম্বারটা আমার সারা জীবনের জন্য উপকারে লেগেছিল। এবং বিশ্বাস করো, এদের সিকিউরিটির জন্য না প্রতি কখনো 4 মাস কখনো 6 মাস অন্তর না ওদের ল্যান্ডলাইন নাম্বার পরিবর্তন হতো। তো যেহেতু আমি আগের নাম্বারটা জানতাম, ওই জন্য প্রতিবারই আমাকে আগের নাম্বারটা বলে পরের নাম্বার পাওয়ার উপায় ছিল। তারপর তো মানে মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফ্যাক্স নাম্বার সবই পাওয়া গেছে। পরবর্তীকালে আর অসুবিধা হয়নি। গেছো তুমি ওনার বাসভবনে? গেছো? গেছি 2006 ওনার। কত অনুষ্ঠান দেখেছো ওনার? কোনো অনুষ্ঠান দেখেছি একটা, ওই শুধু সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠান দেখা করে। আসলে কথা কি, অনেক পরে না ব্যাপারটা, 97 মানে প্রায় অনেকটাই পরে। আর থাকতাম তো অত পিছনে, মানে দূরে মফস্বলে,
তখন লতাজিকে নিয়ে দেখার মতো আমাদের আমাদের যেভাবে যে রেস্ট্রিকশনে বড় হওয়া না, ওই পারমিশনটাও ছিল না বাড়িতে যে ছেড়ে দেবে আমরা চলে আসবো, এটা ছিল না। আচ্ছা, শ্রীরামপুরে আসা এইরকম একটা জায়গাতে, মফস্বল এরকম একটা জায়গাতে এরকম একটা সংগ্রহশালা তৈরি করা, এই প্ল্যানটা কিভাবে? না, এই প্ল্যানটা তো হয়েছে আমি আমার মিসেস দুজন চাকরি সূত্রে শ্রীরামপুরে আসা, এবং আমরা শ্রীরামপুরে এসেছি 95 সালে। আর 95 সালে আসার পরে এই ফ্ল্যাটটা অনেক পরে, যেখানে আর্কাইভটা করা হয়েছে এটা অনেক পরে। আমাদের পাশেই আরেকটা ফ্ল্যাট আছে যেটা আমাদের আর কি থাকার জন্য করা হয়েছিল, ওটা ললিত আবাসন নাম। তারপরে যখন আস্তে আস্তে কলেবর বৃদ্ধি হতে শুরু করলো, তো দেখলাম ওখানে করা যাচ্ছে না, থাকা যাচ্ছে না। এখন যেহেতু একদম কাছেই একটা ফ্ল্যাট পেলাম, তখন এই ফ্ল্যাটটা কিনে আমার ওই যাবতীয় জিনিসপত্র ওখান থেকে এখানে শিফট করা হলো। তো ন্যাচারালি শ্রীরামপুর ছিলাম বলেই আর্কাইভটা শ্রীরামপুরে, এবং আমি চাইছি এই আর্কাইভটাকে এবার একটু কলকাতার দিকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু অ্যাকোমোডেশনটা ভীষণ ফ্যাক্টর। জানি না এত জিনিস তোমার, জানি না কিভাবে সম্ভব কিনা, কোনো ট্রাস্টি বা কোনো ইনস্টিটিউশন বা কোনো গভর্নমেন্টের কোনো দিক থেকে সহায়তা পাবো কিনা, যদি পাই করবো। আচ্ছা স্নেহাশিস দা, ইন্টারনেটের থ্রুতে আমরা দাতাজির সাথে সলিল চৌধুরীর গানের গল্প, ওনার সাথে হেমন্ত মুখোপাধ্যায়ের গানের গল্প, মদন মোহনজি, আর ডি বর্মন, এদের সবার গল্প কিছু কিছু জানতে পারি, কারণ ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল সাইটে রয়েছে। তো কিছু না জানা গল্প আমাদের বলো না। মুশকিলটা কোথায় জানো? এই যে তুমি তোমার এই প্রশ্নের সঙ্গে একটা শব্দ বলেছো, গল্প। এই গল্পটাই মুশকিল হয়ে গেছে কাজের ক্ষেত্রে, বড্ড অন্তরায়। কেন বলছি? এই গল্পগুলো জানো তো, এই যে শব্দটা, এই যে 2 অক্ষরের শব্দ গল্প, এই গল্প না লোকমুখে ছড়িয়ে এই গল্পটা আরো বেশি ছড়িয়েছে, আরো বেশি গল্প হয়েছে। যত না গল্প যেটুকু ছিল তার থেকে বেশি গল্প হয়েছে। আমি বরঞ্চ অন্য প্রসঙ্গ বলি, গল্প না বলে অন্য প্রসঙ্গ বলি। সেটা হচ্ছে 91 সালে প্রথম 85 এবং দ্বিতীয়বার 91 আমি সলিলদার বাড়িতে গেছিলাম, ঠিক আছে? তো সলিলদার বাড়িতে গেছিলাম শুধু এইটা জানতে যে আমি এইরকম যেটা কাজ করছি, সলিলদার দিক থেকে কোনো রকমভাবে আমি কোনো সাপোর্ট পাবো কিনা। তো তখন কি করতাম, আমার কাছে সেই ডকুমেন্ট আছে, আমি দেখাবো, এই প্রথম তোমাদের দেখাবো। ওই ছাঁট কাগজ আমাদের শিয়ালদা মার্কেটে, বৈঠকখানা মার্কেটে পাওয়া যেত। ছাঁট কাগজ হচ্ছে ওই প্যাকেটের জিনিসপত্র ওরা ওই কেটে বিক্রি করতো। আমাদের লাইব্রেরিতে যে ছোটো ছোটো ক্যাটালগ তৈরি হয়, ওই ক্যাটালগের মধ্যে ওরা কেটে নিয়ে আসতাম। কম্পিউটার ছিল না তো, তাতেই অ্যালফাবেটিক্যাল লিখে ওইভাবে সাজাতাম যে এ কটা আছে, বি কটা আছে, সি কটা আছে, যাতে চট করে গানের লাইনগুলোকে খুঁজে পাই। তো সেই অবস্থায় বাংলা গানের ক্যাটালগিং করে সলিলদার কাছে গেছিলাম। তো আমি সলিলদাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা সলিলদা, আপনার সঙ্গে লতাজির গানের সংখ্যা কীরকম হবে? ধরুন আপনি লিখেছেন বা সুর দিয়েছেন সব মিলিয়ে, লতা মঙ্গেশকর, সলিল চৌধুরী, এটা কত হতে পারে? উনি শুনে বললেন, কত 12টা-14টা হবে। তো আমি বললাম যে আপনি যদি আমাকে 2 মিনিট সময় দেন, আমি এক্ষুনি আপনাকে বলে দিতে পারি যে আপনার সঙ্গে লতা মঙ্গেশকরের গানের সংখ্যা কত। তো আমি ওই কার্ড সঙ্গে সঙ্গে বার করে ফেললাম, কটা গান করলাম এবং ওনাকে বলে দিলাম। তখন বোধহয় আমি বলেছিলাম যে 47 কি 48 এরকম কিছুটা সংখ্যা বোধহয় বলেছিলাম। তো উনি না প্র্যাকটিক্যালি আমার পিঠটা চাপড়ে উনি বললেন যে এটা বড্ড ভালো কাজ করছো, করো, আমি সঙ্গে আছি। আর জেনে রাখো, যাকে নিয়ে তুমি কাজ করছো সারা জীবন মিউজিকের মধ্যে থাকবে। বড্ড মিউজিক্যাল, সরস্বতী উনি। হ্যাঁ, বড় মিউজিক্যাল। এই যে গানের মধ্যে, সুরের মধ্যে থাকবে, এই কথাটা আমার আজও মনে হয়। আর ওই সলিলদার ওই পিঠ চাপড়াটা আমার খুব মনে পড়ে যে আছি, আমি সাথে আছি। চলে গেলেন 95-তে। আচ্ছা, আরও হচ্ছে এই যে গল্পের কথা বলছো না, আমি বরঞ্চ কতগুলো ইন্টারেস্টিং তথ্য বলি। আর ডি বর্মন লতাজিকে নিয়ে প্রচুর কাজ করেছেন, কিন্তু অদ্ভুতভাবে আমাদের তো গান 2 রকম, একটা হচ্ছে ফিল্মের গান, একটা নন ফিল্ম গান। লতাজির বাংলা নন ফিল্ম গান মাত্র 2টো, আমার মালতী লতা দলে, আরেকটা আমি বলি তোমায় দূরে থাকো। তো আমার কথা হচ্ছে, আর কেন হলো না? আর ডি বর্মন আর কেন গাওয়ালেন না? এটা তো বলার কেউ নেই। একইভাবে আমার মালতী, আকাশ প্রদীপ জলে এবং তার উল্টো পিঠে কত নিশি গেছে নিধারা ওগো, আকাশ প্রদীপ জলে রিলিজ করেছিল 1956 সালে। 2025-এও এসে সমান জনপ্রিয়। তুমি ভাবো কত বছরের হলো। আমার প্রথম শেখা লতাজির গান আকাশ প্রদীপ জল, 56 সালের গান। 56 থেকে 2055 বাদ দাও, এত বছর ধরে সেই গান জনপ্রিয়। সতীনাথ মুখার্জির সুরে 3য় গান কেন এলো না? কিন্তু আমার কাছে অসম্ভব বিস্ময় লাগে। এটার উত্তর তোমার কাছে নেই? না, কিছু নেই। এর উত্তর তো একমাত্র সতীনাথজি দিতে পারতেন, আর লতাজি দিতে পারতেন, আর তো কিছু নেই। আর ডি বর্মনের ক্ষেত্রে আর বাকিটা গল্প করতে পারি আমরা যে ওই কারণে হয়নি, সেই কারণে হয়নি, সেটা বলতেই পারি।
এবং সেই গল্প যদি একবার একবার কোনোভাবে যদি আমি বলে ফেলি, দেখবে সেই গল্প প্রচুর জায়গায় দাঁড়িয়ে গেছে, আরো ছড়িয়ে যাবে। আচ্ছা, হেমন্ত বাবুর সাথে তো লতাজির এত গান, এত রকমের গান এবং দীর্ঘ একটা জার্নি, সেই নিয়ে কিছু তথ্য দাও আমাদের। তথ্য মানে কি, ধরো বাংলা গানের ক্ষেত্রে নন ফিল্ম গানে হচ্ছে সলিল চৌধুরী একটা স্তম্ভ, আর ফিল্মের গানে হেমন্ত মুখার্জি স্তম্ভ। ঠিক আছে, তথ্যের মধ্যে এমন একটা মানে ইন্টারেস্টিং তথ্য হচ্ছে, শেষ পরিচয় বলে একটা সিনেমা হয়েছিল, সেই শেষ পরিচয়ে লতাজির 4টে গান ছিল, বাংলা ফিল্ম কিন্তু, তার 2টো গান ছিল বাংলায়, 2টো গান ছিল হিন্দিতে। আলোর পিপাসা বলে একটি সিনেমা হয়েছিল, ফিল্ম হয়েছিল, তাতেও কিন্তু লতাজির গান ছিল হিন্দিতে। ঠিক আছে, সুতরাং বাংলা ছবিতেও কিন্তু লতাজির হিন্দি গান পাওয়া গেছে, যা সুরকার ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। অ্যাজ এ মিউজিক ডিরেক্টর, ধরুন উনি সবার সাথে কাজ করেছেন, প্রায় সব মিউজিক ডিরেক্টরের সাথে কাজ করেছেন। অ্যাজ এ সিঙ্গার, অ্যাজ এ ডুয়েট সিঙ্গার, উনি কোন সময় থেকে শুরু করে কোন সময় অবধি গেয়েছেন? মানে ধরে নাও ওইদিকে মুকেশজি, তারপর থেকে শুরু করে সোনুজি, শানুদা, এদের সাথেও গান গেয়েছে। তো এত দীর্ঘ জার্নি নিয়ে তোমার কোনো রিসার্চ বা কোনো তথ্য আছে? প্রথম যেটা পেয়েছিলাম, আমার যতদূর মনে হয় 47-এ গান ছিল মোহাম্মদ রফির সাথে, এবং ওইটাই মনে হচ্ছে আমার 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 মেমারি যতটা আমার মনে পড়ছে, ওটাই বোধহয় লতাজির সঙ্গে প্রথম ডুয়েট। তার কারণ ওটা 47 আমার যতদূর মনে পড়ছে, শাদি সে পেহলে সিনেমার নাম। তারপরে 48-এ এলো হচ্ছে মজবুর, তাতে হচ্ছে মুকেশ, এবং 48-এ এলো কিশোর কুমার, জিদ্দি ইয়ে কোন আয়া, যে গানটা, এটা কিশোর কুমার। মান্নাদে একটু পরে, 50 থেকে শুরু মশাল, তারপরে 51-তে আমরা পেলাম বাংলা, অমর ভূপালী। অমর ভূপালী এমন একটা ছবি যেখানে মান্নাদেরও প্রথম গান, লতাজির প্রথম গান বাংলায়, যদিও সেটা ঠিক বাংলা গান ছিল না, একটু অন্যরকম। বাংলা গান বলতে আমরা জানি প্রথম গান বলতে শঙ্খবেলা, না, প্রথম গান হচ্ছে লোকমুখে যেটা, না, প্রথম হচ্ছে অসমাপ্ত, নচিকেতা ঘোষের সুরে, রিমিকি ঝিমিকি ছন্দে যমুনায় কে যায়, এটা হচ্ছে অসমাপ্ত ছবির গান দিয়ে শুরু হয়েছিল। তার আগে না, সোলো। আমি বলছি মান্নাদের সাথে ডুয়েট শঙ্খবেলা, আমি সেটাই বলছি, শঙ্খবেলা। তো এই মোটামুটি মানে ডুয়েটের সঙ্গে জার্নি। এছাড়া ডুয়েট বহু শিল্পীর সঙ্গে উনি গেয়েছেন, যে শিল্পীদের নাম আমরা খুব একটা মানে জানিই না, যেমন টি.এস. মতি, তারপরে হচ্ছে বালকরাম, এমনকি আনন্দ বক্সের সঙ্গে ওনার ডুয়েট গান আছে, ড্যানির সঙ্গে ডুয়েট গান আছে, তারপরে আমাদের দিলীপ কুমারের সঙ্গে ডুয়েট গান আছে। দিলীপ কুমারের সঙ্গে ডুয়েট গানটা অসাধারণ, মানে আমি সবাইকে বলছি, এখন তো নেটে পাওয়া যায় শোনার জন্য। মুসাফির ছবির গান ছিল সলিল চৌধুরীর সুরে। আর এই প্রজন্মে ধরো ওই সোনুজিকে যখন থেকে আমরা শুনতে শুরু করলাম বা শানুদাকে শুনতে শুরু করলাম, সেই সময়ের কোনো তথ্য, নতুনদের সাথে ওনার গান গাওয়ার সেই সময় তথ্য, মানে আমি যতটা জানি সেটা হচ্ছে যে উনি খুব ইন্টারভিউতে বলেছেন, সে দুঃখও করেছেন যে শিল্পীদের সঙ্গে বা গান গড়ে ওঠা নিয়ে না কারোর সঙ্গে কারো ইন্টারাকশনটা হয় না, যে কারণে সেইভাবে মানে গান তৈরি হচ্ছে না, সেই দুঃখ উনি করেছেন। মানে ধরে না, উনি মদন মোহনজির সাথে কাজ করেছেন, এ.আর. রহমানের সাথে কাজ করেছেন, এই দুটোর পার্থক্যকে উনি কি? দেখো, এইটা তো উনি বলতে পারতেন, এটা আমাদের পক্ষে বলা খুব মুশকিল। আমরা যেটা বলবো সেটা গল্প, আমাদের মনে হওয়া, আমাদের মনে হয়তো নাও মিলতে পারে না, এটি স্বাভাবিক যে আমাদের মনে হওয়াটা মিলবে না। তার কারণ আমরা কার সঙ্গে মনে হওয়া করছি, তার নাম লতা মঙ্গেশকর, তার নাম মদন মোহন, তার নাম সলিল চৌধুরী, এই মেলাটা আমরা মেলাতে পারবো না, এবং মেলানোটা আমাদের ধৃষ্টতা, আমাদের না মেলানোই ভালো। তবে এটাও তো ঘটনা যে ধরো যাদের সঙ্গে উনি কাজ করেছেন তারা তো সব স্টলওয়ার্ড বললেও খুব কম বলা হয়, তাদেরকে আমাদের মাপের বাইরে। আবার এখনকার যে সমস্ত মিউজিক ডিরেক্টররা কাজ করছেন তারাও দারুণ কাজ করছেন। কাজের ধরন তো পাল্টে গেছে, এখন যেমন অনেক ডিজিটাল হয়ে গেছে, আগে একটা মাইক্রোফোনে গান হতো, ভাবো, মানে 4-5 গান গাইছেন, মাইক্রোফোন একটা, এবং একসঙ্গে টোটাল ব্যাপারটা রেকর্ডিং হচ্ছে, টোটাল সিস্টেমটা। এখন তো পার্ট হয়ে যাচ্ছে, ট্র্যাক তৈরি হয়ে যাচ্ছে, এখন ট্র্যাক তৈরি হয়ে যাচ্ছে, যে যখন পারে গানটা রেকর্ডিং করে দিয়ে চলে যাচ্ছে। তখন তো তা ছিল না, একসঙ্গে কেউ একটা ভুল করলে পরে আবার প্রথম থেকে শুরু হবে, এটা তো এখন ভাবাই যায় না, মানে আমরাই ভাবতে পারি না। শিল্পীদের ব্যক্তিগত মজা, তাদের জীবন, সেই নিয়ে আমাদের সবসময় আগ্রহ থাকার, নামটা যেহেতু লতা মঙ্গেশকর, আরো বেশি আগ্রহ থাকে, কিন্তু ওনার গান বাজনার ব্যাপ্তিটা এতটাই বিশাল, সেটা থেকে বের হয়ে এসে ব্যক্তিগত পরিসর নিয়ে ওটা কথাবার্তা হয় না। তো তোমার তথ্য কি বলছে সেই নিয়ে? আমি কাজ করতে গিয়ে বা ওনার সঙ্গে কথাবার্তা বলে, বিশেষ করে বিভিন্ন ইন্টারভিউতে যেটা পেয়েছি সেটা হচ্ছে লতা মঙ্গেশকর তার যে ছোটবেলাটা,
তিনি অসম্ভব দুষ্টু ছিলেন। মানে শৈশবে আমরা যেরকম থাকি আর কি, সেই মানে বদমাইশি, সেই দুষ্টুমি কিন্তু তারও যথেষ্ট ছিল। তুমি এই হেমা নাম প্রসঙ্গে ওটা কি বলছিলে? পরে আসি, এটা আগে ওই ব্যাপারটা বলি। তো সেটা হচ্ছে যে আমাদের যে সাইকেলের টায়ার, এখন তো সাইকেল খোঁড়া মানে সেভাবে দেখা যায় না, সেই সাইকেলের টায়ার মানে লাঠি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে উনি চলে যেতেন রাস্তা দিয়ে, ছুটতেন, ঠিক আছে। তো রান্নাঘরে প্রচুর হাঁড়ি, রান্নাবান্না হাঁড়ি রাখা থাকতো, সেই হাঁড়ির উপর উঠে উনি গান গাইতেন এবং ওই হাঁড়ি বাজিয়ে। মা খুব বিরক্ত হতেন কিন্তু উনি শুনতেন না, ঠিক আছে। এইগুলো উনি করেছেন। লোকের বাড়ি থেকে ফলমূল পেরে নিয়ে আসা, এটা উনি করেছেন, ঠিক আছে। এইসবগুলো ওনার কিন্তু ছোটবেলায় ঘটনা ঘটেছে। অ্যাকচুয়ালি কি জানো তো, বাবা যখন তো মারা গেলেন, তখন তো তার একেবারে 12-13 বছর বয়স। ন্যাচারালি তার শৈশবটা তো শৈশবই হারিয়ে গেল না, এটা তো একটা মানে ভাবতে হবে আমাদের। 13 বছর বয়স থেকে তার স্ট্রাগল শুরু, তো সেই স্ট্রাগলটা তো তাকে করতে হয়েছে সংসারের চাপে পড়ে। আর লতাজি ইন্টারভিউতে বলেছিলেন যে হেমা বলে যেটা আমরা জানতে পারি সেটা একেবারেই গল্প। হেমা কোনোদিন তার নাম ছিলই না। তবে হ্যাঁ, ওই ভামবন্ধনের যে লতিকা, সেখান থেকে লতা নামটা এসছে, এটা ঠিকই, যেটা তুমি ইন্ট্রোডাকশনে প্রথম বললে। কিন্তু হেমা নামটা তার ছিল না। হেমাটা একেবারে হেমাও একটা গল্প, হেমাও একটা গল্প না, ওই হেমাটা ছিলই না। আচ্ছা, হেমা চলছে, তার প্রথম নামকরণ হয়েছিল হেমা। হেমা তো ছিল গল্পের, ওটা গল্প, ওটা গল্প। তারপরে কৈশোরের কথা, তারপর একটু বড় হলেন, তারপর তো গানেই ঝুঁয়ে গেলেন সংসারের চাপে, সংসার সামলানোর জন্য। তো গান আর গান, কিছু অভিনয় করেছিলেন কিছু কিছু ফিল্মে। হ্যাঁ, কি ফিল্ম? জীবনযাত্রা, সুভদ্রা, তারপর হচ্ছে চিমুকলা সংসার, এমনকি লেটেস্ট যে পুকার, তাতেও দেখবে একটা গানের দৃশ্যে লতাজিকে দেখা গেছে, উনি লাইভ গান গাইছেন পুকারে লাইভ গান গাইছেন। ছত্রপতি শিবাজি তো ওনাকে গান গাইতে দেখা গেছে। আর মাঝেবাল, কিছু মারাঠি ছবি আর কিছু হিন্দি ছবিতে উনি অভিনয় করেছেন। এগুলো আমি আমার বইতে সবই ডিটেলস লিখেছি। তার কিছু একটা দুটো ফিল্মের ভিডিও আমার কাছে আছে। তো সেটা আমি যখন কোনো সেমিনার হয়, আমি লতাজির ওই অভিনয় এবং তার গান গাওয়াটা তো দেখানোর চেষ্টা করি, যে যাতে বাকিদের খুব এনজয় করতে পারে আর কি। আমি একটা গল্প শুনেছিলাম, জানি না এটা ওই গল্পের মতন কিনা তোমার ভাষায়, যে একটা সময়ের পর মোহাম্মদ রফি সাহেবের সাথে লতাজি গান গাওয়ার বলে যে আমি গাইবো না, তারপর কিছু একটা ঘটনা ঘটে, তারপরে वो है जरा खफा खफा ওই গানটা দিয়ে সেই আর কি সেই মিসকমিউনিকেশনটা ঠিক হয়। এটা কি সত্যি? না, এখন দেখো এই হ্যাঁ, উনি 3 বছর গান করেননি, এই গল্পটা সত্যি। কিন্তু মুশকিলটা হচ্ছে যে তুমি বললে না যে ও হ্যায় যারা খাফা খাফা, এই গানটা দিয়ে শুরু হয়েছিল কিনা এই তথ্যর কিন্তু আমার কাছে কোনো খবর নেই। মানে এটা নিয়েও কিন্তু অনেকে অনেক কিছু বলেন, কোন গানটা যে শুরু হয়েছিল বা তাদের এই যে রিলেশনটা খারাপ হয়েছে সেটা কোথায় গিয়ে আবার ঠিক হলো, এইটা কিন্তু নানান কিছু বলেন। কিন্তু যে কারণটার জন্য ওনাদের সঙ্গে 3 বছর গান গাওয়া বন্ধ ছিল, সেই কারণটা কিন্তু এখনকার জন্য কিন্তু একেবারে ভীষণই মানে অ্যাকসেপ্টেবল। উনি বলেছিলেন যে আমি রয়্যালটি পাই, আমার কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু আমি চাইছি প্রত্যেকে তার রয়্যালটি পাক তার কাজের জন্য। এবং দেখো এখন যে একটা অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে, তারা কিন্তু রয়্যালটির জন্যই যুদ্ধ করছে, যে যাদের প্রত্যেকে রয়্যালটি পায়। এখন যে অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে সারা বিশ্ব জুড়ে, এই রয়্যালটির জন্যই কিন্তু। সেই রয়্যালটির কথা, সেই রয়্যালটি নিয়েই কিন্তু লতাজি অত বছর আগে এই যুদ্ধ করেছিলেন। এবং সেই কারণে রফি বলছেন না আমরা তো পাচ্ছি, তাহলে আপনার এরকম অসুবিধা কোথায়? বলে না, আমি চাইছি সবাই পাক, লিরিসিস্ট, মিউজিক কম্পোজার যতজন আছে, যারা অ্যাসোসিয়েশন লোক আছে, তারা প্রত্যেকে রয়্যালটি পাবে। লতাজির প্রথম গান শেখা আর প্রথম গান রেকর্ড করা, এই বিষয়টা তোমার কাছে তো আছে, তুমি যদি একটু বল। কাজ করতে গিয়ে যেটুকু আমি জেনেছি, দেখো সবই তো বিভিন্ন জায়গা থেকে তথ্য পাওয়া, তবে লতাজির ইন্টারভিউ এবং আমার কাজ দুটো মিলিয়ে যদি একসঙ্গে করা যায়, তাতে উনি আমানত খান এবং আমান আলী ভেন্ডি বাজারওয়ালে এবং ওনার বাবা দীননাথ মঙ্গেশকর, এই 3 জনের কথা উনি বলেছেন। তবে আমার নিজের যেটা ধারণা, এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে যার বাড়িতে ওই রকম ট্যালেন্টেড বাবা থাকে, দীননাথ মঙ্গেশকরের মতো তখনকার দিনে একজন নাম করা মারাঠি অভিনেতা এবং গায়ক, আমার মনে হয় না শেখার জন্য ওনার আর কারুর কাছে যেতে হয়েছে। এবং আমার নিজের ধারণা, ওনার যাবতীয় যা শিক্ষা সেটা বাবার কাছে। এবং আমি দেখেছি যে
বাবার গানের স্টাইল, বাবার গানের ধরন লতাজির প্রথম দিকের গানে নিশ্চয়ই ছিল, দেখেছি, খেয়াল করেছি। বিশেষ করে মারাঠি, তখন তো মারাঠি গান ছিল। প্রথম গানের রেকর্ডিং কিন্তু 1942-এ, ফিল্মের নাম ছিল পহলি মঙ্গলা গৌড়। পহলি মঙ্গলা গৌড় 1942-এ এটা রিলিজ করেছিল। তাতে গান ছিল নাতলি চৈত্রেছি নবলাই, মারাঠি। মারাঠি মারাঠি। সেইখান থেকে পরপর পরপর বহু বছর উনি মারাঠিতেই গান করেছিলেন। 45-এ প্রথম আমরা হিন্দি ফিল্মের গান পাই, বাড়িমা ফিল্মে। বাড়িমাতে প্রথম আমরা লতাজির গান পাই। কিন্তু ওনার যে ফার্স্ট প্লেব্যাক, মানে এগুলো কি হয়েছে, উনি তো ওখানে অভিনয় করেছিলেন, মানে আপকি সালামেতে, মানে সরি, পহলি মঙ্গলা গৌড়তে অভিনয় করেছেন, মাঝে বালে অভিনয় করেছেন, তারপরে পুরনো যে ফিল্মগুলোতে অভিনয় করেছেন তাতে গানও গেয়েছেন, গাজা ভাও অভিনয় করেছেন, গানও গেয়েছেন। প্লেব্যাক তো এটা বলে না। প্লেব্যাক যখন এলো তখন হচ্ছিল 1947-এর হিন্দি ফিল্ম আপকি সেবা মে। এবং যেহেতু আমরা দুজনেই গানের মানুষ, আড্ডা মারছি, এবং যারা গানের মানুষ যারা শুনবেন তাদের কাছে আমি একটা বিস্ময়বোধক মানে ইনফরমেশন দিয়ে রাখি। সেটা হচ্ছে দত্তা ডাউজেকার ছিলেন এই গানের মিউজিক ডিরেক্টর, মানে ওই ফিল্মের মিউজিক ডিরেক্টর। লতাজি যে গানটা গেয়ে প্রথম প্লেব্যাক করলেন সেটা যত তালে একটা ঠুংরি ছিল। তার বয়স তখন 47 মনে হচ্ছে, 17 কি 18। আমি হার্ডলি 15-16 বছর বয়সের রেকর্ডিং। সেই সময় উনি যত তালে একটা ঠুংরি গাইছেন। সে গানও ইউটিউবে এখন পাওয়া যায়। কিন্তু সে গান শুনলে বোঝা যায় যে কেন লতা মঙ্গেশকর পালাগু কর জোরি রে শাম মোসে না খেলো হরি। এই গান উনি গাইছেন যখন 17-18 বছর বয়স এবং যত তালে। এবং আমি ভাবছি দত্তা ডাউজেকরের মতো মানে মিউজিক ডিরেক্টর একটা ওইরকম একটা বাচ্চা মেয়েকে দিয়ে যত তালে গাওয়াচ্ছেন, এই রিস্ক তুলে নিয়েছিলেন। এই প্রতিভা না থাকলে কি তিনি ওইটা গাওয়াতেন? এবং ফার্স্ট প্লেব্যাক বাংলায়, ফার্স্ট প্লেব্যাক বাংলায় ফার্স্ট প্লেব্যাক হচ্ছে অমর ভূপালী, যেটা বললাম আমি আগে, যে 1951 ছিল মারাঠিতে, তারপরে 1952 হলো বাংলায়। ওটা দ্বিভাষিক ছবি ছিল আর কি, যাতে মান্নাতে এবং লতা মঙ্গেশকর দুজনেরই প্লেব্যাক। কিন্তু গানগুলো ঠিক বাংলা না, একটু ব্রজবুলি টাইপের গান ছিল। যেমন গানের শ্যাম সুন্দর, মরি মরি ওরে মনমোহন হাসিয়া গুণী জন শুনিবে দেখোনা বেনু স্বরে, একটু বাংলা ঠিক নয়, মানে অন্যরকম ভাষাটা। যদিও গৌরীপ্রসন্ন মজুমদার ছিলেন গীতিকার, কিন্তু ঠিক প্রপার বাংলা নয়। এবং তারপরে যখন বাংলা এলো সেটা হলো বউ ঠাকুরের নির্হাট, সেখানে গাইলেন রবীন্দ্রসঙ্গীত, অ্যাকচুয়ালি সেটাও ঠিক ফিল্মি গান নয়। এবং তারপরেই এলো অসমাপ্ত ছবি, নচিকেতা ঘরে সুরে গাইলেন ওই রেনিকে জেনেকে ছন্দে যমুনায়। উনি কি খেয়ালে স্টেজ পারফর্ম করেছেন ক্লাসিক্যালি? না, স্টেজ পারফর্ম করেননি। এনএফডিসির একটা সাক্ষাৎকারে আমি এটা দেখেছি, ওনার একটা 9 মিনিটের মালকোষ শোনা যায় এবং উনি বিলম্বিত গাইছেন পীরে না জানি রে। আর মারাঠি একটি ছবিতে ওনার একটি মালকোষের বান্দি শোনা যায়। এছাড়া তো ক্লাসিক্যাল গান তো মানে ক্লাসিক্যাল বেসড গান অসংখ্য আছে, অসংখ্য আছে। মানে এমন এমন ক্লাসিক্যাল বেসড গান আছে। আমি এই প্রসঙ্গে একজনের কথা বলি, যে জাসরাতজি বলেছিলেন যে 3 ঘন্টায় যে গান যে পারফর্ম আমরা করতে পারি না সেটা লতা মঙ্গেশকর 3 মিনিটে করে দেখাতেন। সব থেকে ছোট সময়ের গান ওনার গাওয়া, সংক্ষিপ্ত গান? সবচেয়ে ছোট গান একটা গান ছিল হালচাল ছবিতে, একেবারে ছোট, 1 মিনিট সামথিং। এছাড়া আরো গান আছে যেখানে হয়তো 1 লাইন গান গেয়েছেন, এরকম আছে হয়তো 1টা লাইন গান গেয়েছে। আচ্ছা, লতাজি নিজে কোনোদিন গান লিখেছেন বা সুর দিয়েছেন? লিখেননি, কিন্তু সুরকার হিসাবে ওনাকে আমরা পেয়েছি। তারে আমি চোখে দেখি, এটা। এবং আরেকটা গান যেটা এলপি রেকর্ডে ভুল তথ্য আছে, সেটা হচ্ছে আমি নেই ভাবতেই ব্যথায় ব্যথায় মন ভরে যায়, সেটাও কিশোর কুমার। তো আমি নেই ভাবতেই ব্যথা, তো এই গানটাও সুরকার ছিলেন লতা মঙ্গেশকর। এছাড়া কিছু মারাঠি ফিল্মে ওনার সুরের গান পাই আমরা। রাম নাম পাহুনে বলে একটা মারাঠি ফিল্ম ছিল, যাতে সুরকার ছিলেন লতা মঙ্গেশকর। কিন্তু তার পরবর্তী সময়তে কিছু মারাঠি ফিল্মের আমরা তথ্য পাই, যেমন তাওয়ান্ডি মাতি, তারপরে হচ্ছে মারাঠা তিতুকা মেল বাবা, তারপরে হচ্ছে
যাই হোক কেন মনে পড়ছে না, যাই হোক এগুলো, তাতে কিন্তু আমরা লতা মঙ্গেশকরের নাম পাই না, পাই হচ্ছে আনন্দ ঘন। এই আনন্দ ঘনে ছিল কিন্তু লতা মঙ্গেশকরের ছদ্মনাম। সেই ছদ্মনামে উনি এই মারাঠি ফিল্মে মিউজিক করেছিলেন। বাংলা ছায়াছবিতে উনি কোনো না, কিছু করেননি। বাংলাতে আর কিছু করেননি। ওই বাংলা বলতে কিশোর কুমারের 2টি গান আর মারাঠি ফিল্মের এই গান। আচ্ছা, তুমি যে 42, 44, 46 ওই সালগুলোর কথা বলছো, সেই সময় গান রেকর্ড হতো কিভাবে বা রিলিজ হতো কিভাবে? রিলিজ তো 78 RPM রেকর্ডে রিলিজ, তো এছাড়া কোনো উপায় অন্য কোনো ফরম্যাটই ছিল না। আর রেকর্ডিং হতো ওই যে সিঙ্গেল মাইক্রোফোনে এবং সমস্ত ইনস্ট্রুমেন্ট নিয়ে ওয়ান টেক? একসঙ্গে ওয়ান টেক। ঠিক ওয়ান টেক বলাটা আমাদের পক্ষে খুব মুশকিল। যাই টেক হতো না কেন, যদি মনে করো ধরো আমি 6 জন মিউজিশিয়ানকে নিয়ে একটা অনুষ্ঠান করছি, একটা গান রেকর্ডিং হচ্ছে, চলতে চলতে কোনো একটা মিউজিশিয়ান কোথাও একটা ভুল করলেন, ন্যাচারালি আমার প্রথম থেকে যেত রেকর্ডিংটা, এইভাবে চলেছে। এবং সাধারণত যতদূর শোনা যায়, শুধু লতা মঙ্গেশকর কেন, তখনকার দিনে বহু শিল্পীরাই ওই ওয়ান টেক ওকে করেছেন। মানে এগুলো মানে সত্যি ভাবা যায় না এই ট্যালেন্ট। আচ্ছা, গল্পের কথা যখন আসে, বিতর্কের কথাও আসে। লতাজির প্রসঙ্গে এলে একটা ক্ষুদ্র বিতর্কের কথা আসে সুমন কল্যাণপুরকে নিয়ে, আরতি মুখোপাধ্যায়কে নিয়ে। তো সেই বিষয়ে সত্যতা সম্পর্কে তুমি কতটা কি জানো? মানে ওনাদের কথাতে আমরা শুনেছি যে ওনাদের গায়কি, যেহেতু কিছু কিছু কোনো গানে, সুমন কল্যাণপুরের ক্ষেত্রে শুনেছি আমরা এটা, যে ওনার কিছু গানের ক্ষেত্রে লতাজির সাথে সামঞ্জস্য পাওয়া যায় সেক্ষেত্রে। তো এই বিষয়টাকে তুমি কিভাবে দেখো, আর তোমার এটা নিয়ে অ্যানালাইসিস কি? দেখো, এই প্রশ্নটা আমাকে গত কয়েকটা এপিসোডে অনেকে করেছেন। এটা আগেও যারা ইন্টারভিউ নিয়েছেন তারাও এই একই প্রশ্ন করেছেন, এবং প্রত্যেকটা ইন্টারভিউতে আমি না এই উত্তরটা, মানে কি হয়েছে, এত বছর এটা শুনে শুনে আমারও তো বয়স বেড়েছে, শুনে শুনে বয়স বেড়েছে। এখন না ঠিক ওই রাগ বলো, শুনে শুনে বীতশ্রদ্ধ হয়ে যাওয়া বলো, এই দিকে আর যাই না। এখন কি হয়েছে, এখন ব্যাপারটাকে আমি খুব মজা করে পড়ি। মজাটা কীরকম, যে মানে শ্রোতারা এবং যারা দর্শকরা এটাকে একেবারেই মানে মজা করেই নেবেন। আমি প্রত্যেক সঙ্গীত শিল্পী যারা ছিলেন, যারা মিউজিক কম্পোজার ছিলেন, তাদের প্রত্যেকে আমি আমার সমস্ত রকম শ্রদ্ধা জানিয়ে একেবারে মজা করে ব্যাপারটা বলছি। সেটা হচ্ছে যে আর.ডি. বর্মন, সলিল চৌধুরী, অনিল বিশ্বাস, তারপরে হচ্ছে লক্ষ্মীকান্ত প্যারালাল, শঙ্কর জয়কিষান, জয়দেব, সাজ্জাদ হোসেন, এনাদের মনে হয় এরা মিউজিক খুব ভালো বুঝতেন না। এরা বুঝতেন না বলেই, এরা প্রতিভাটাও বোঝেননি বলেই সুমন কল্যাণপুর, আরতি মুখোপাধ্যায়, হেমলতা, বাণী জয়রাম, এদের মতো ট্যালেন্টেড শিল্পী না হয়ে তার থেকে একটু কমা শিল্পী লতা মঙ্গেশকর দিয়ে গান গেয়েছিলেন। কারণ ওরা ট্যালেন্টেড ঠিক বোঝেননি। আমি এখন এইভাবে ব্যাপারটাকে দেখি, টাকা কোন মিউজিক কোন ডেট ও ছাড়ো, আমার একটা গান লতাজি গেয়েছেন। সুতরাং তারা তো চাইবেন, ধরো এই যারা সঙ্গীত পরিচালক যারা ছিলেন, তারা তো তাদের চাইবেন যে তাদের সেরাটা উপহার দিতে। তো সেরাটা তারা তো সেটাও ভাববেন যে এই সেরা শিল্পীটা কে, সাবস্টিটিউট কে। যে শিল্পী 17-18 বছর বয়সে যত তালে ঠুমরি গাইতে পারেন, তা সাবস্টিটিউট কখনো কেউ হতে পারে? তো হয় কখনো? এবং আমি গড়গড় করে বহু গানের কথা বলে দিতে পারি, যে আপনারা এগুলো শুনবেন এবং শুনে বলবেন যে এর সাবস্টিটিউট অন্য কোনো শিল্পীর গান আছে কিনা। রানী রূপবন্তীর একটা গান আছে আজা আজা ভাবের, শুনে দেখো, ওখানে একটা সপাট টান আছে না, একদম পরিষ্কার প্লেন বৃন্দাবন সালিংয়ের গান। যে সপাট টান যারা করেছেন উনি, বহু আচ্ছা ক্লাসিক্যাল সিঙ্গাররা দুবার ভাববেন। কুহু কুহু বলে কইলিয়া, ওটা তো তবু কাটা আছে, মনমোহনা বাড়ি জুটে, বাবারে খুব কঠিন গান। তাহলে তো ক্লাসিক্যাল বেস যদি না থাকতো, ওই লেভেলে যদি উনি শিল্পী না হতেন, তাহলে এইসব দিকপাল পরিচালকটা আমাদের থোড়াই গাওয়াতেন, ও তো অন্য শিল্পীকে গাওয়াতেন। তখন ওদের তো একটাই টার্গেট ছিল যে এমন একজন শিল্পীকে দিয়ে গাওয়াবো যেখানে আমার গানটা সেই লেভেলে গিয়ে পৌঁছবে। আজ পর্যন্ত আমি যদি অন্য প্রশ্ন করি, যে আজ পর্যন্ত এমন কোনো গান বলতে পারবে যেটা ঠিক শোনা যায় না, যে না এটা লতা মঙ্গেশকরের গানটা, না লতাজির এই গানটা শোনা যায় না, খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, গল্পের ছলে তর্কের খাতিরে বলা যেতে পারে,
এরকম বেশ কিছু মানে অদ্ভুত অদ্ভুত গান আছে যেটা মানে আমি নিজেও আশ্চর্য হই, এবং শ্রোতারাও যদি গান শোনানো যায় এবং তোমাকে যদি নিজেও বলা হয় তুমি বলবে যে সে কি এরকম গান লতাজি গেয়েছেন। এমন একটা গান ছিল, বলেন তো যে উনি ভালো কথা না হলে ভালো কিছু না হলে গাইতেন না, আধি রোটি সারা কাবাব বলো মেরি মুরগি কুকুরু হুকু, এই গান লতা মঙ্গেশকর গিয়েছেন তো। এখন কেন গিয়েছেন, তাহলে উনি ভালো কথা না হলে ভালো না হলে গাইতেন না, তাহলে এটা কি তাকে ট্র্যাডিশন ব্রেক করছে? তা নয়, আসলে যে সিচুয়েশনে গানটা ছিল হয় তাকে সিচুয়েশন ঠিকমতো বোঝানো হয়নি, কিংবা সিচুয়েশন অনুযায়ী তাকে সেভাবে গাইতে হয়েছে। তুমি বলো না চুনরি সামালগুড়ি, খুব কমন গানের কথা বলছি, তার পাশে যে মহিলা কণ্ঠ আহা বলছে, এটা ভাবা যায় লতা মঙ্গেশকর? চুনরি সামাল আহা উড়ি চলি যায় আহা, এই যে পাশে বলছেন এই মহিলা কণ্ঠটি লতা মঙ্গেশকর। ফুলো মে বাহার হ্যায়, হ্যাঁ না 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 না, হ্যাঁ হ্যাঁ, অত কেন বাংলা কে পিছে কাঁটা লাগা লতা মঙ্গেশকরের গাওয়া গান। দো ঘুট মুজে পিলাতে তো ছেড়ে দাও তো, আমি অনেককে জানি স্টেজে ফাংশন করেছেন যে আমি এবার আশাজির একটি জনপ্রিয় গান গাইছি, ওরা দো ঘুট গেয়েছেন, ওরা ভাবতেই পারে না গানটা লতা মঙ্গেশকরের গাওয়া গান। দো ঘুট লতাজির গাওয়া গান, বাহমে চলে আও লতা মঙ্গেশকরের গাওয়া গান, রামপুকার আসমারে আলবেলা রে, ওই যে ভাঙা আলবেলা রে আলবেলা রে রুক জানা, এই যে ভাঙছেন লতাজি গিয়েছেন তো। হায় হায় প্রাণ যায়, হ্যাঁ 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 এরকম একটা সিকোয়েন্স, এরকম একটা গান। হ্যাঁ, আচ্ছা তুমি বললে ওই মোহাম্মদ রফি সাহেব লতাজির প্রসঙ্গে রয়্যালটি নিয়ে ওই সময় উনি ততটা সজাগ ছিলেন যাতে সবাই যাতে royalty সমান অধিকারটা পায়। একদম। পরবর্তীকালে শিল্পীদের জন্য উনি এরকম আর কি কি স্টেপ নিয়েছিলেন? সেইটা না খুব একটা জানি বললে ভুল হবে, শিল্পীদের জন্য নিয়েছেন কিনা আমি জানি না, তবে হ্যাঁ এইটা বলা যেতে পারে যে উনি একটা মিউজিক কি বলবো একটা কোম্পানি করেছিলেন লতা মঙ্গেশকর, মানে এলএম মিউজিক বলে। সেখানে উনি চেয়েছিলেন যে যারা নতুন ভালো শিল্পী তাদেরকে দিয়ে রেকর্ডিং করার জন্য, এবং সেখান থেকে বেশ কিছু রেকর্ডিং কিন্তু বেরিয়েছে অনেক পরে। এছাড়া ধরো উনি প্রচুর মানে অনুষ্ঠান করতেন যেখান থেকে উনি একটা পয়সা নিতেন না, এবং একটাই বক্তব্য ছিল এটা মিডিয়াতে যেন কোনোভাবেই না আসে। এটা কিন্তু আমি জানি উনি অনেক এরকম অনুষ্ঠান করেছেন যেখান থেকে উনি একটা পয়সাও নেননি, কিন্তু সেসব অনুষ্ঠান মিডিয়াতে আসেনি, তারা সে মিডিয়ার সাথে খবর রাখে না। অনুষ্ঠানের প্রসঙ্গ এলো, লতাজিকে ঘিরে গোটা পৃথিবী জুড়ে এরকম অনেক অনুষ্ঠানের এক্সপিরিয়েন্সও রয়েছে, কি তুমি একটু বলো। আমি যখন এই লতা গীতকোষ কাজটা শুরু করলাম, তখন একদম শেষ বইটা যখন এলো তখন আমার মনে হলো যে সবটাই তো করলাম, তাহলে একটা কনসার্ট লিস্ট করতে পারি কিনা, যে উনি কনসার্ট কোথায় কোথায় করেছেন। খুব কঠিন ছিল। তো হরিশ ভিমানিকে আমি বললাম, তখন হরিশ ভিমানি একটা ভালো বই ছিল এই ব্যাপারে, তো হরিশজি বললেন যে এটা খুব মুশকিল, এত সময় দিতে পারবো না। তো দেখি ওনার বইতে একটা সংখ্যা ছিল যে এতগুলো কনসার্ট করেছে, তো আমি সেখান থেকে বাড়িয়ে আমার সম্ভবত আমার বইতে 156খানা কনসার্টের মানে লিস্ট করেছি। লিস্ট মানে ধরো কোথায় হয়েছিল, কোন ডেটে হয়েছিল, ডেট না পেলে অন্তত ইয়ারটা দেওয়ার চেষ্টা করেছি। তো মুশকিলটা হচ্ছে মানে মুশকিল মানে হচ্ছে খুব দুঃখের ব্যাপার যেটা, সেটা হচ্ছে অধিকাংশ অডিও ট্র্যাক রিলিজ হয়নি, মানে আমরা গান শুনতে পাই না, ইনফরমেশন পাচ্ছি কিন্তু পাচ্ছি না। এবং তুমি মানে আমি তোমাকে আমাদের অঞ্চলের কথা বলছি, উনি বাটানগরে প্রোগ্রাম করেছেন, উনি দুর্গাপুরে প্রোগ্রাম করেছেন, উনি শিলিগুড়িতে প্রোগ্রাম করেছেন, এমনকি উনি কাঁচরাপাড়াতেও প্রোগ্রাম করেছেন, উনি বর্ধমানে প্রোগ্রাম করেছেন, উনি ইস্ট বেঙ্গলে প্ল্যাটিনাম জয়ন্তীতে প্রোগ্রাম করেছেন। এগুলোর কোনো অডিও ট্র্যাক কোথাও কিচ্ছু নেই। ছবি আছে কি? ছবিও কিছু পাওয়া যায় না, সেভাবে ছবিও কিছু পাচ্ছে না। আসলে গোলমালটা কোথায় জানো, মূল জায়গাটা হচ্ছে আমাদের দেশে না প্রিজার্ভেশন শব্দটাই কোনো গুরুত্ব নেই, প্রিজার্ভেশনের কোনো জায়গা নেই, কেউ প্রিজার্ভ করেনি। এই যে আজকে আর্কাইভটা নিয়ে এই যে এত মানুষের যে এত উত্তেজনা, তার কারণটাই হচ্ছে যে আমি অন্তত আর কিছু না করি, এই অন্তত একটা জিনিসকে নিয়ে আমি প্রিজার্ভ করতে পেরেছি। এই প্রিজার্ভেশনটা একটা শিল্পীকে নিয়ে আমি করতে পেরেছি, এবং আমার মনে হয় আমি সবাইকেই অনুরোধ করছি যে আপনারা যে কোনো কারণে হোক, যেভাবেই হোক, যে কোনোভাবে এগুলোকে প্রিজার্ভ করুন, যা আছে ফেলে দেবেন না, নষ্ট করবেন না।
তুমি ভাবতে পারবে না যে সিনেমা হল থেকে বেরোনোর পরে একটা আমাদের চটি বই বেরোতো, যাতে আমরা যাকে বুকলেট বলতাম, তাতে গানের কথা এবং কে কে অভিনয় করেছে এবং সেই ফিল্মের ছোট্ট ইনফরমেশন থাকতো। আমার কাছে বেশ কিছু বুকলেটও আছে, আমি দেখাবো বুকলেটে কিছু নমুনা। তো সেই বুকলেটগুলো তখন যদি বিক্রি হতো 25 পয়সা 50 পয়সা করে, সেই বুকলেটের দাম এখন এসে পৌঁছেছে 5,000 টাকা। ধরো 4 পাতা 6 পাতার একটা কাগজ। তাহলে আমার কথা হচ্ছে, ব্যবসায়িক দিক থেকে তারা তো এটা ব্যবসা করছে, কিন্তু যারা প্রিজার্ভ করতে চাইছে, যারা মনে প্রায় চাইছে, তাদের কিন্তু পয়সা নেই। এটা কিন্তু খুব মাথায় রেখো, মানে যাদের এই শখ আছে তাদের পয়সা নেই, আর যদি পয়সা থাকে তাদের শখ নেই। মানে এটা 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 হচ্ছে বাস্তব। আমি একটা 1.5 লাখ টাকা দিয়ে আমি জামিনী ডায়ের একটা ছবি কিনলাম, সেটা একটাই ছবি কিনলাম, হয়তো 1.5 লক্ষ টাকা দিয়ে প্রচুর ছবি কিনছি না। এই বাড়িতে একটা ছবি কিনলাম 1.5 লক্ষ টাকা বা 1.5 কোটি টাকা দিয়ে আমি একটা দারুণ জিনিস কিনলাম, তো একটাই কিনলাম। আমার তো একটা কিনলে হবে না। লতাজি যদি আজকে 2,500 ফিল্মে অভিনয় করে থাকেন, বা যদি 1700 ফিল্মে অভিনয় করে থাকেন, আমার তো 1700 ফিল্মের বুকলেট লাগবে, পেলে ভালো হয়। কোথায় কিনতে পারবো কি করে? প্রথম কথা, নষ্ট হয়ে গেছে, বাংলা পাচ্ছি না। আমার বাংলাটা টার্গেট ছিল যে আমি বাংলা সব জোগাড় করব, তো বাংলা পাচ্ছি না, এবং পেলেও যদি ওরকম দাম চায়, কি করে কিনবো? আমি সম্ভব না। কিন্তু সবসময় ব্যবসা করলে তো হবে না। এখানকার কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করেছো? ধরো HMV? কিচ্ছু নেই, কোথাও কিচ্ছু নেই। এবং কোম্পানিরা না, এই মানে কোম্পানির লোকেরা রাগ করবেন না, হ্যাঁ, কোম্পানির মানুষেরা এই কালেক্টরদের উপরেই নির্ভরশীল তাদের কাজ করার জন্য। মানে দেখবে প্রত্যেকটা সিডিতে, প্রত্যেকটা ক্যাসেটে দেখবে কৃতজ্ঞতা শিখে তাদের নাম থাকে। তারা প্রত্যেকে কোনো না কোনো কালেক্টর, তাদের ছাড়া তারা বের করতে পারে না। মজাটা তার পরে হয়, একবার যখন তারা গান পেয়ে গেল, পরবর্তীকালে যখন সেই ক্যাসেটটা বা সিডিটা আবার বেরোচ্ছে, তখন তাদের আর নাম থাকে না, তখন সেটা কোম্পানির গান হয়ে যায়। আচ্ছা স্নেহাশিস দা, লতা মঙ্গেশকরের আর কোনো সংগ্রহশালা ভারতবর্ষে রয়েছে, বা কেউ রয়েছে যিনি সংগ্রহ করে চলেছেন তোমার মতো? আমি এই প্রশ্নটা একটু অন্যরকম ক্যাটাগরিতে উত্তর দিই। সেটা হচ্ছে যে ভারতবর্ষে সংগ্রহশালা লতা মঙ্গেশকরের আমি যতদূর জানি নেই। আর সংগ্রহের দিক থেকে আমার থেকে ভারতবর্ষে প্রচুর বড় বড় কালেক্টর আছেন, মানে তারা সব নমস্য কালেক্টর, মানে সেই তুলনায় আমার কাছে কিচ্ছু নেই। তাদের থেকে পার্থক্য আমার অন্য জায়গায়। সেটা হচ্ছে, যিনি মারাঠি গানের কালেক্টর, তার কাছে বাংলা নেই। যিনি গুজরাটি গানের কালেক্টর, তার কাছে মারাঠি নেই। যিনি সাউথ ইন্ডিয়ান গানের কালেক্টর, তার কাছে মারাঠি, গুজরাটি, বাংলা নেই। আমি হলাম এমন একজন কালেক্টর যার কাছে সব আছে, সব ভাষা আছে। এইটা কোথাও নেই আমি ছাড়া। এটা সত্যি আমি ছাড়া কোথাও নেই। একটু শুনলে পরে জানি না, আপনাদের হয়তো মনে হবে যে আমি নিজেকে খুব অন্যরকমভাবে বলছি, তা কিন্তু একদমই না। আমি বলার চেষ্টা করছি যে আমার থেকে সারা ভারতবর্ষে বহু বড় বড় কালেক্টর আছেন। ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, যে ধরো লতা মঙ্গেশকরের মারাঠি গানের সংখ্যা 421টা। তো সেখানে ধরো আমি মানে জাস্ট উদাহরণস্বরূপ বলছি, ধরো রেকর্ডের সংখ্যা 300, আমার কাছে আছে হয়তো 50টা মারাঠি গানের রেকর্ড। গান আছে কিন্তু 421টাই। 400টা গানই হয়তো আমার কাছে আছে, বা 420টা গানই আমার কাছে আছে, সব গান আছে, কিন্তু রেকর্ড আছে মনে করো আমার কাছে 30টা বা 50টা। সেই ভদ্রের কাছে 300 রেকর্ডের জায়গায় হয়তো 250 রেকর্ড আছে, ঠিক আছে? কিন্তু যেখানে বাংলা গানের রেকর্ড হতে 300, আমার কাছে আছে 299টা, তার কাছে আছে হয়তো 10টা। এবার আমার কাছে বাংলা সব আছে, আমার কাছে মারাঠি সব আছে, তামিল, তেলেগু, মালায়ালাম, কান্নাড়, সমস্ত গান আমার কাছে আছে। তারা না ওই যে ভাষাতে তারা কথা বলেন, যে ভাষায় তারা থাকেন, তারা সেই ভাষা অনুযায়ী তারা কালেকশন করেছেন। তার বাইরে যারা রেখেছেন কিছু আছে, কিন্তু সবটা যদি পেতে চাও, সব ভাষা যদি শুনতে চাও, সেটা এই মুহূর্তে আমি ছাড়া কোথাও কারোর কাছে কিচ্ছু নেই। আচ্ছা, এই সংগ্রহ করার প্রসঙ্গ এলো, সংখ্যাতত্ত্বের প্রসঙ্গে বললে তুমি খুবই ইন্টারেস্টেড ছোটবেলা থেকে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সংখ্যা শোনা যায় ওনার গান, কত গান গেয়েছেন উনি, তো এক্স্যাক্টলি উনি কত গান গেয়েছেন? এইটা প্রথম গোলমাল করেছিলেন গিনেস যখন প্রথম তাদের বইতে এই প্রসঙ্গটা আসলো, তখন বলে দিলেন যে 1974 সাল পর্যন্ত লতাজি 25,000 গান গেয়েছেন। তো আমি গিনেসকে আবার চিঠি লিখেছিলাম, গিনেস তার কোনো উত্তর দেননি। যে আমি শুধু জানতে চেয়েছিলাম যে আপনারা
এই সাপোর্টিং ডকুমেন্টটা আমাকে শুধু পাঠান যে পেলেন থেকে। এবার আমি যখন আমার নিজের কাজ শুরু করলাম আমার মতো করে লতাজির গান নিয়ে, তখন আমি শুনলাম লতাজির গানের সংখ্যা 72,000। যখন আমি গান শুরু করলাম, সেই গান আস্তে আস্তে কখন শুনলাম 50, কখনো শুনলাম 36, কখনো শুনলাম 25। 12,000-এর নিচে এখনো পর্যন্ত আমি পাইনি। 12,000 গানের চাপটা আমার যতদিন কাজ করেছি, মানে প্রায় সেটা 42 বছর লতাজির গান নিয়েই আমি আছি। তো তাতে 12 বছরে 12,000-এর গানের নিচে সংখ্যাতত্ত্ব এখনো এসে পৌঁছয়নি। এবার ধরো আমি তো লতাজির সমস্ত গানের সব কিছু কালেকশন করে 15টা ভলিউমে লতা গীত কোষ করেছি। লতাজি মারা যাওয়ার আগে পর্যন্ত যে কটা বই বেরিয়েছিল, উনি ছিলেন আমার বইয়ের প্রথম রিডার। সমস্ত বই ওনার কাছে যেত, সে ব্যাপারে আমি নিজে ধন্য যে এটা দিতে পেরেছিলাম। এবং উনি আমার টোটাল কাজটা জানতেন। এবং এই প্রসঙ্গে বলেও রাখি যে আমার শেষ বইতে যখন হয়েছিল লতা গীত কোষের লাস্ট পার্টটা, তখন তাতে ভূমিকা লিখেছিলেন উষা মঙ্গেশকরজি, এবং তাতে 28টা ভাষার গানের ইনফরমেশন আছে। এবং প্রত্যেকটা বইতেই না আমি সংখ্যাগুলোকে আপডেট করে গেছি। ধরো ফার্স্ট ভলিউমে এই বেরোলো, সেকেন্ড ভলিউমে একটা কিছু হলো, সেটাকে নিয়ে ফার্স্ট ভলিউম আর সেকেন্ড ভলিউমের আপডেট করলাম। থার্ড ভলিউম বেরোলো, ফার্স্ট সেকেন্ড থার্ড নিয়ে আপডেট করলাম। করতে করতে এসে দেখলাম যে আমি যখন এসে সংখ্যাতত্ত্বে পৌঁছলাম, তখন হচ্ছে 6,740টা গান আমি এখনো পর্যন্ত পেয়েছি। এবং আমি সকলকেই খুব স্বনির্বন্ধ অনুরোধ জানাই যে আমাকে অন্তত আরও 260খানা গান দিন, যাতে আমি আমার সংখ্যাটাকে 7,000 নিয়ে পৌঁছতে পারি। এটা আমি সকলকেই অনুরোধ করে যাচ্ছি যে ধরুন যদি 12,000, 15,000, 25,000, 30,000 গান থাকেও, তার থেকে 260টা গান দিতে তো অসুবিধা কিছু নেই। তো দিচ্ছেন কোথায়? আমি তো পাচ্ছি না। সুতরাং এই মানে গল্প চলবে। এবং একটা জিনিস কি জানো তো, যেটা আমি নিজে মনে করি, সংখ্যা তো কোনো শিল্পীর মাপকাঠি নয়। লতাজির 5খানা গান গাইলে পরেও লতা মঙ্গেশকর, 5,000 গাইলেও লতা মঙ্গেশকর, 50,000 গাইলেও লতা মঙ্গেশকর। সুতরাং কত গান গেয়েছেন সেটা লতা মঙ্গেশকরের বিচার বিষয়ই নয়। কিন্তু যেহেতু এটা স্ট্যাটিস্টিক্স সব কিছুতেই লাগে, যে ধরো এই যে আমরা যখন ক্রিকেট খেলা নিয়ে আলোচনা করি, ফুটবল নিয়ে আলোচনা করি, পেলে কত গোল দিয়েছেন, সচিন কটা সেঞ্চুরি করেছে, এগুলো তো আমরা সংখ্যাতত্ত্বে আসি না যে লতাজি কত গান গেয়েছেন, সেটা কাজের কাজ চলেই আসবে। তো সেই হিসেবে 6,740-এর হিসেব পেয়েছি। বাকি গল্প গিনিসের প্রসঙ্গ এলো তো আমরা মুখেই শুনেছিলাম অনেকে যে লতাজি তোমার নাম গিনিসে রেকমেন্ড করেছিল, এরকম কোনো ঘটনা আছে? গিনেসে রেকমেন্ড করেননি উনি। আসলে যেটা করেছিলেন সেটা দেখো আমি এই সাক্ষাৎকারে আমি অকপট, আমার অসুবিধা কিছু মনে হয় না। উনি আমার নাম রেকমেন্ড করেননি, আমার কথা বলেননি। উনি যার কথা বলেছিলেন তার নাম ওখানে করেননি, আমি সেই নাম এখানে বলবো না। কিন্তু তিনি আমার বলেছিলেন তার কাছে 26,000 রেকর্ড আছে সেই বইতে। কোত্থেকে থাকবে? কোনো সম্ভাবনাই নেই। মানে একটা মানুষের যদি 7,000 গান হয়, তার রেকর্ডের সংখ্যা অনেক কম। তখন মিনিমাম একটা রেকর্ড 2টো গান তো ছিল, এবং এলপিতে আরও বেশি গান ছিল। কোনো রেকর্ড আছে যত এলপিতে বেরিয়েছে, আর তো কোনো কিছু তো বেরোয়নি। 78 না হয় 2 গান, সে ঠিক আছে, সে কত? ফিল্মের গানের ক্ষেত্রে 1 পিঠে লতা, উল্টো পিঠে লতা নাও হতে পারে। এত গান তো নয়, রেকর্ডের সংখ্যা তো এত নয়। 26,000 রেকর্ড আসবে কোত্থেকে? সুতরাং সেও এক গল্প বলে দিয়েছেন উনি। এখন বলে দিয়ে যখন প্রিন্টে বেরিয়ে যায়, সে তো ফেরানো মুশকিল না, ফেরানো মুশকিল। আচ্ছা, এখন লতাজির গান নিয়ে মানে আমরা যারা ছোটবেলা থেকে গান বাজনা শুরু করবো ভাবি, তারা অনেকেই লতাজিকেই গুরু মনে করেন। ওনার গান শুনে শুনেই অনেকেই গান শেখেন, মঞ্চে পারফর্ম করেন। তো নতুন প্রজন্মের জন্য তোমার কি মেসেজ, বা লতাজিকে নিয়ে ওনারা কিরকম ভাবছে, তুমি কি দেখতে পাচ্ছ? গানের নিজেও একজন মানে কি বলবো শিক্ষার্থী হিসেবে এইটুকু বলতে পারি যে আমার মনে হয় কারো কপি করা উচিত না। মানে এবং আমার নিজের মনে হয় যে খুব ভালো করে সাধনা করা উচিত, খুব ভালো গুরুর কাছে শেখা উচিত, এবং যতদিন পারো সারেগামা প্র্যাকটিস করা উচিত। সেইটা করে যদি গুরু মনে করেন যে গান গাইবার মতো পজিশনে এসছো, গুরুই তোমাকে স্টেজ করে দেবে, গুরুই বলবে গান করো। আমি লতা মঙ্গেশকর বা মান্নাদের মতো গান গাইবো বা ভীমসেন যোশীর মতো গান গাইবো আমার ভাবলে তো হবে না। আমার ট্যালেন্ট থাকতে হবে, আমার সেই গলার টেক্সচার হতে হবে, আমার সেই শিক্ষা থাকতে হবে, এবং সবচেয়ে বড় কথা যেটা আমার নিজের মনে হয়, আমার সেই ট্যালেন্ট থাকতে হবে।
ট্যালেন্ট তো নিয়ে আমরা জন্মাই, ট্যালেন্ট তো তৈরি হয় না, ট্যালেন্টকে ইনপুট করা যায় না। আচ্ছা, এই প্রজন্মে তোমার কাকে মনে হয় যে লতাজির গান ঠিক মতন শুনে গাইতে পারে ভালো? শ্রেয়া ঘোষাল। শ্রেয়া ঘোষাল শ্রেয়া ঠিক যত্ন করে আর গান। মানে প্রথম এবং শেষ কথা, মানে কারোর যদি মনে হয় যে আমি লতা মঙ্গেশকর না শুনে যদি আর কারোর গান শুনতে ইচ্ছে করে, বলবো শ্রেয়া শুনুন, নিশ্চিন্তে শুনুন। মানে অবলীলাক্রমে কথা বলতে বলতে যা গায় সেটাও অসম্ভব স্ট্যান্ডার্ড। লেজেন্ডদের কোটি কোটি গুণমুগ্ধ ভক্ত থাকে, কিন্তু সব ভক্ত মন্দির তৈরি করতে পারেন। স্নেহাশিসদা পেরেছেন এবং আমাদের ওনার সংগ্রহশালায় অ্যালাউ করেছেন। আমরা চাইবো লতাজিকে নিয়ে আরো অনেক তথ্য এই সংগ্রহশালায় জমা হোক। স্নেহাশিসদা, ধন্যবাদ তোমাকে, আবারও দেখা হবে। নিশ্চয়ই, ভালো থেকো সবাই।